প্রত্যেক বছর না জানি কত মানুষের খুন হয়ে থাকে। ঘৃণা, হিংসা, রাগ, এগুলো সেই সব বিষাক্ত আবেগ যেগুলো মানুষকে এটা ভাবতে বাধ্য করায় যে সামনের মানুষটাকে খুন না করলে সে কোনোদিন খুশি হতে পারবে না। কিন্তু কখনো কি এটা হতে পারে যে কেউ কাউকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে নিজে শান্তিতে ঘুমিয়েছে? আইন তার শক্তি দিয়ে অপরাধকে আটকাবার সব রকম চেষ্টা করতে পারে, কিন্তু সত্যি এটাই যে আবেগ মানুষের চিন্তাকে পাগল হাতির মতো দৌড় করাতে পারে, যেটা মনুষ্যত্বকে চাপা দেয়, দয়াকে পিষে ফেলে। এই আবেগগুলোকে চিনতে পারা আর সঠিক সময়ে সেগুলোকে নিয়ন্ত্রণ করা অপরাধকে আটকাবার সবচেয়ে সঠিক পদ্ধতি। দুর্ভাগ্যবশত মানুষের চেতনা আর বুদ্ধিমত্তা কখনো কখনো বর্বরতার আক্রোশে চাপা পড়ে যায়। আরে সুরেশ, তুই এসে গেছিস এত তাড়াতাড়ি? হ্যাঁ, ওই ডেলিভারি তাড়াতাড়ি শেষ হয়ে গেল, তাই বসে বসে কি করব, তাই চলে আসলাম। তুমি কখন ফিরলে? এই মাত্র, এই তো হাত মুখ ধুলাম। আয় তুইও বস, রুটি গরম আছে। হ্যাঁ, সবিতা একটু এদিকে এসো তো। তুমি এসে গেছো? ভালোই হলো, আজ দুপুরে সবাই একসাথে খাবো, সব দিন তো আর হয় না। সবিতা তাড়াতাড়ি এসো। মা জলের রানী রে, জলই ওর জীবন রে। আমার সোনা মা, যাও বাইরে গিয়ে পড়ো। হ্যাঁ যাও মা, আমার সোনা মেয়ে। কি হয়েছে গো? এক্ষুনি আমি ওই রাজুকে বাইরে দেখলাম। হ্যাঁ, ও বাড়ি এসেছিল, রোজ আসে। দিল্লি এসেছিল কোনো কাজে। অনেক বড় রকমের কাজ চলছে, গত 6 মাস ধরে দিল্লিতেই পড়ে আছে। এরকম কি কাজ চলছে যেটা ওকে প্রতিদিন টেনে আনে তোমার কাছে? এই শোনো, মেরঠে রাজু আমার প্রতিবেশী, আর আমরা ছোটবেলার বন্ধু, এর চেয়ে বেশি আর কিছু নয়। সন্দেহের কোনো চিকিৎসা নেই। কিন্তু বন্ধুত্বের হয়, যেটা রাজুকে তোমার কাছে টেনে আনে। ছি, এসব কি বলছো? আমি বাইরে, বাবাও বাইরে, আর মেয়ে স্কুলে, আর মা সে তো দুপুরবেলা ঘুমোয়, আর তুমি ওই রাজুর সাথে। মুখ সামলে কথা বলো। তোমার কি লজ্জা শরম কিচ্ছু নেই? লজ্জা শরম তোমার হওয়া উচিত। যেদিন তোমার এই কুকীর্তি হাতে নাতে ধরবো না, সেদিন আমার হাতে লাগাম থাকবে না, চাবুক থাকবে, চাবুক, বুঝেছো? আরে সুরেশ, আজও তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেল? হ্যাঁ মা। কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? না, কিচ্ছু না। দিল্লির কাছেই অবস্থিত হরিয়ানার ফরিদাবাদ শহর। এই শহরের একজন ট্রান্সপোর্ট ড্রাইভারের সন্দেহ হয়ে যায় যে তার স্ত্রীর অ্যাফেয়ার চলছে, আর দিনকে দিন এই সন্দেহের মাত্রা বেড়েই চলেছিল। ভুল বোঝাবুঝির পরিস্থিতি চূড়ান্ত আকার নিয়েছিল, আর সুরেশ বিশ্বাস করে নিয়েছিল যে প্রত্যেক দুপুরে তার স্ত্রী সবিতার কাছে তার প্রেমিক রাজু আসে, যে মিরাটে একসময় তার প্রতিবেশী ছিল।
আরে আরে শুনছো, জামাই এসছে। এসব তুমি কি বলছো বাবা সুরেশ? আমাদের মেয়ে একদম এরকম নয়। আমি শুধু এটাই জানতে চাইছি যে বিয়ের আগে ও কেমন ছিল। ওরা রাজুর মধ্যে সম্পর্ক ছিল না? একদম সত্যি বলবেন। না না বাবা, ও তো অনেক দিন ধরে আমাদের প্রতিবেশী। হ্যাঁ, ওদের মধ্যে সম্পর্কও তো রয়েছে অনেক দিন ধরে। না না, এরকম কোনো ব্যাপার নয় বাবা। ওরা দুজন ছেলেবেলার বন্ধু, একসঙ্গে বড় হয়েছে, ব্যাস, আর কিছু নয় বাবা। আমি বিশ্বাস করি না। না, বাবা আমার কথা শোনো বাবা। ভাই এটা তোর ভুলও তো হতে পারে, এমনিই আসে হয়তো। না বিকাশ, গত 6 মাস ধরে ও দিল্লিতেই আছে। আমাকে লুকিয়ে প্রতিদিন দেখা করে ওরা, তাও আমার বাড়িতেই। তুই এসব কি করে জানলি? ভাই আমি 3 দিন ধরে তাড়াতাড়ি বাড়ি ফিরছি। প্রতিদিনই আমি ওকে আমার বাড়ি থেকে বেরোতে দেখি। জিজ্ঞেস করলে বলে হ্যাঁ দেখা করতে এসেছিল, আর তারপরে বলে গত 6 মাস ধরে আসছে। ছোটবেলার বন্ধুত্ব এরকম হয় না? তো একদিন ধর বেটাকে, তারপর জিজ্ঞেস করে নে। জিজ্ঞেস করে নে, ও একই কথা বলবে। বন্ধুত্ব আছে আর কি। ভাই এমন টেনশন নিয়ে বাঁচতে পারবি না তুই। সন্দেহ তোকে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। কি হয়েছে সুরেশ? তুই আজকাল খুব চিন্তায় রয়েছিস। না, আমি ঠিকই আছি বাবা। বাবা মায়ের উপর রাগ করেছে। কি হয়েছে বৌমা? তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে? ও তো কিছুই বলবে না। না বাবা, তেমন কিছু নয়। দেখ, মনে কষ্ট চেপে রাখলে সেটা বাড়ে, আর যখন বাড়ে সেটা আরো জটিল হয়ে যায়। নে, এবার বলে দে। আরে বন্ধু মনে করেই বল না রে বাবা। এটা তো একদম ঠিক কথা নয়। সেটাই তো, জিজ্ঞেস করলেই এড়িয়ে যায়, বলে ছোটবেলার বন্ধু। 6 মাস ধরে আসা যাওয়া করছে। দুপুর বেলাতেও, যখন বাড়িতে কেউই থাকে না? হ্যাঁ বাবা। ব্যাস, আজকের পর এই বাড়িতে ওর নামও কেউ করবে না। এরপর এ নিয়ে কোনো কথা হবে না, ঝগড়াও নয়। বাবা এটা আমার সম্মানের প্রশ্ন, আমি তো কথা বলবোই। তোমার সম্মানে তুমি নিজে কলঙ্ক লাগিয়েছো, প্রতিদিন নতুন কলঙ্ক। এসব বাজে কথা বন্ধ করো। আমার যদি কোনো খারাপ উদ্দেশ্যই থাকতো তাহলে রাজুর সাথে বাড়িতে দেখা করতাম না, বাইরে কোথাও দেখা করতাম। হয়তো শুরু ওখান থেকেই করেছো, কিন্তু ওখানে তো জানোয়ারের মতো সবকিছু করা যায় না, যেটা ঘরের 4 দেওয়ালের মধ্যে হয়। আমি আর কিছু শুনতে চাই না। আর আমিও শুনতে চাই না। যা শুনেছি তা যথেষ্ট। ওকে নিজের মেয়ে মনে করতাম, আর এইভাবে আমাদের সবাইকে ঠকালো। আপনিও? দেখ সুরেশ, জীবনটা তোর, সিদ্ধান্ত তোকেই নিতে হবে, কিন্তু সম্মান আমাদের পুরো পরিবারের। সুরেশের মাথায় এই কথাটা আঠার মতো আটকে গিয়েছিল যে তার স্ত্রী সবিতা তার সাথে বিশ্বাসঘাতকতা করছে। আর সবিতা বারবার শুধু এটাই বলছিল যে রাজু তার খুব ভালো বন্ধু, আর কিছুই না। সুরেশের মেল ইগো নড়বড়ে হয়ে গিয়েছিল, কিন্তু সে কখনো রাজুর সঙ্গে সামনাসামনি বসে কথা বলার সম্পর্কে ভাবেনি। আর তার কিছুদিন পর
বাবা ঘুরতে যাচ্ছ? আমিও সঙ্গে যাব। না শোনা, একটা কাজে যাচ্ছি, সকালে ফিরবো। কোথায় যাচ্ছ তুমি? আগে কিছু বলনি তো। না বলে তো অনেক কিছুই হচ্ছে এই বাড়িতে, আর বলার পরেও হচ্ছে। আরে বলো না কোথায় যাচ্ছ। বেকার বেকার চিন্তা কেন করছো আমার জন্য? তোমার জন্য তো ভালোই না, অনেক সময়। বাবা আমি আসছি, সকালের মধ্যে ফিরে আসবো, অনেকগুলো ডেলিভারি আছে। সাবধানে যাস বাবা, রাতের ব্যাপার তো। চিন্তা করো না। বাবা, আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। কেন? ও বলেছিল সকালেই ফিরে আসবে। এখন তোমার চিন্তা হচ্ছে? যখন অন্যায় পথে পা বাড়িয়েছিলে তখন দুশ্চিন্তা হয়নি? বাবা, আপনাদের চিন্তাধারা কোথায় নেমে যাচ্ছে? আর তুমি তো একজন সতী সাবিত্রী। আমি এখন শুধু ওর কথা ভাবছি। ওর মোবাইলও বন্ধ, আর কোনো খবরও পাচ্ছি না। আপনার ডায়াল করা নম্বরটা সুইচড অফ আছে। কি হয়েছে গো? ফোন এখনো অফ হয়ে রয়েছে। জানি না ও কোথায় আটকে গেছে। ফোনটা কেন অফ করে রেখেছে? এক মিনিট। হ্যালো বাবা বিকাশ, আমি সুরেশের বাবা বলছি। নমস্কার কাকু। বাবা, সুরেশ কি তোমার সাথে আছে? না তো কাকু, ও তো রতক গেছে মাল ডেলিভারি করতে। বলেনি আপনাকে? ওর তো আজ সকালেই ফেরার কথা ছিল। এখনো ও ফেরেনি, তাই খুব চিন্তা করছি। ওর মোবাইলটাও অফ আছে। দেখো বৌমা, সত্যি কথা বলো, তুমি আর তোমার রাজু মিলে আমার ছেলেটার সাথে খারাপ কিছু করোনি তো? ব্যাস বাবা ব্যাস, আমি আপনার কাছে হাত জোড় করছি। এসব কি বলছেন? একে তো আপনারা আমাকে এত বদনাম করছেন, আর এসব সহ্য হচ্ছে না বাবা। এই সহ্য অসহ্য তোমার কাছে রাখো। আমাকে ওই শয়তান রাজুর নাম্বার দাও। বাবা আমার কথা শুনুন। নম্বরটা দাও। ফোনটা ধরুন। হ্যালো, আমার ছেলে সুরেশ কোথায় আছে? কিছু মনে করবেন না, আপনি কে বলছেন? আমি সুরেশের বাবা বলছি। সবিতার শ্বশুর। কি করেছিস তুই আমার ছেলের সাথে? তাড়াতাড়ি বল, নইলে পুলিশের কাছে যাব। দেখুন কাকু, আমি নিজেই পুলিশ স্টেশনে বসে আছি। আমার বোন মঞ্জুকে পাওয়া যাচ্ছে না। আর এমনিতেই খুব দুশ্চিন্তার মধ্যে আছি, আর এর মধ্যে আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আমার কথা শোন শয়তান, যদি আমার ছেলের গায়ে একটা আঁচড়ও লাগে না, তাহলে তোর রেহাই নেই, মাথায় রাখিস। আপনি খুব ভুল কথা বলছেন কিন্তু। আপনার ছেলে কোথায় আছে আমি কিছুই জানি না, বুঝলেন? আর একদম ফোন করবেন না, আমি ফোন রাখছি, ঠিক আছে? কার ফোন? হ্যাঁ, না কেউ না স্যার, মনে হয় কোনো পাগল। আপনি আপনার বোনের সম্পর্কে বলছিলেন, মঞ্জু, যে আজ সকাল থেকে নিখোঁজ। হ্যাঁ 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 স্যার, আমার মা বাড়িতে একলা ছিলেন আর মঞ্জু বাজারে গেছিল। মা, বাজার যাচ্ছি, 8 ঘন্টায় চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবি। এখনো বাজার থেকে ফেরেনি আমার বোন। অনেকক্ষণ ধরে ফোনে ট্রাই করছি, রিং বাজছে কিন্তু ফোন তুলছে না। দেখুন, যখন রিং হচ্ছে তখন সেলটা অন আছে, আর সেল অন থাকলে লোকেশন ট্রেস করা কোনো ব্যাপারই নয়, একটু সময় লাগবে। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার বোন কি নিজেই কোথাও চলে গেছে? অর্থাৎ কারোর সাথে পালিয়ে গেছে কি?
দেখুন ইন্সপেক্টর সাহেব, যদি প্রেমের কোনো চক্কর থাকতো না তাহলে নিশ্চয়ই বলে দিত। আমরা ওর জন্য ছেলে খুঁজছি কয়েক মাস ধরে, আর ও কখনো মানা তো করেনি। আর হ্যাঁও তো বলেনি, তাই না? হতে পারে ভয় পেয়ে কোথাও গিয়ে লুকিয়ে আছে। দেখুন, আবার খেয়ালের বসে কোনো কিছু না করে বসে। আর এর অনেকগুলো অ্যাঙ্গেলও থাকতে পারে, আমরা সব দিক খতিয়ে দেখব। তুমি কোথায় যাচ্ছ? থানাতে যাচ্ছি, আর কোথায় যাব? থানায়? কিন্তু মা, বাবার কি কিছু হয়েছে? জানি না, আমি সত্যি কিছু জানি না। হ্যাঁ বল রাজু। হ্যাঁ সবিতা, কি ব্যাপার বলতো? রাজু, ওর তো সকালেই ফেরার কথা ছিল, এখনো আসেনি। তার উপর মোবাইলটাও বন্ধ। আর বাবা তো তোকে সন্দেহ করছে। অদ্ভুত ব্যাপার। আরে আমি নিজেই দুশ্চিন্তায় আছি, আর এখানে তো একটা গন্ডগোল হয়ে গেছে। মঞ্জু বাড়ি থেকে নিখোঁজ। এসব কি হচ্ছে রাজু? জানি না সবিতা, ও সকালে বাজারে গেছিল কিন্তু এখনো ফেরেনি। খুব ভয় করছে রে। এসব একসাথেই হওয়ার ছিল। কি সব হচ্ছে একসাথে, আমিও একটু শুনি। দেখুন, আসলে আমি এতটা চিন্তা কখনো করি না। আমার ছেলে সারা বছরই গাড়ি চালায়, দেরি মাঝে মধ্যে হয়েই থাকে। তাহলে ও গত কয়েকদিন ধরে দুশ্চিন্তার মধ্যে ছিল, সেই জন্যই আমার ভীষণ চিন্তা হচ্ছে স্যার। কি বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিল আপনার ছেলে? আমার বৌমা, ও তার বাপের বাড়ির পুরনো প্রেমিকের সাথে সম্পর্ক রেখে চলেছে স্যার। এই সব কারণে আমার ছেলে ভীষণ চিন্তায় ছিল স্যার। ও বৌমার সাথে কথা বলে, বৌমার বাপের বাড়ি যায়, ওর মা বাবার সাথে কথা বলে, তারপর উধাও হয়ে গেল স্যার। ফোনটাও বন্ধ। আমার তো দম একেবারে বন্ধ হয়ে আসছে স্যার। কিছু করুন, ওকে খুঁজুন স্যার। দেখুন, আপনি সমস্ত বিষয়কে একসাথে গুলিয়ে ফেলবেন না। হয়তো ওর কিছুই হয়নি, হয়তো ওর গাড়ি কোথাও খারাপ হয়ে গেছে, হয়তো কোনো কাজ এসে গেছে। এক কাজ করুন, কাল সকাল পর্যন্ত অপেক্ষা করুন। সকালেও না ফিরলে আমরা ব্যাপারটা নিয়ে ভাবব। আপনি এখন নিশ্চিন্ত মনে বাড়ি যান। শোন বাবা, শুধু একজন বাবা হিসেবে বলছি না, একজন পুরুষ মানুষ হিসেবে বলছি। ছেড়ে দে বৌমাকে, যেতে দে সবিতাকে। আরে তুই তো আরো অনেক ভালো ভালো মেয়ে পেয়ে যাবি। ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো, তাও পেছন থেকে। চুরি তো করেছেই, তার উপরে গলাবাজি করছে। আর ও, ওর মা বাবা, ওরা ওর সঙ্গে আছে। সেই জন্যই তো বলছি, ছেড়ে দে ওকে। না, ওকে আমি ছাড়ব না, এইভাবে তো ছাড়ব না। আরে ভাই শোনো, এই 16 নম্বর বাড়িটা কোন দিকে পড়বে? সামনের গলির 4 নম্বর বাড়ি। আগে সুরেশ কুমারের বাড়ি এটাই? আগে হ্যাঁ। আমরা পারল থানা থেকে আসছি। ব্যাপারটা কি? আপনি ওনার বাবা? হ্যাঁ। আপনাকে যেতে হবে আমাদের সঙ্গে। আসুন। কাল সন্ধ্যায় পানভলে পুকুরের ধার থেকে লাশটা পাওয়া গেছে। দেখুন, লাশটার অবস্থা কিন্তু খুব খারাপ, পচে গেছে। আপনি কি পায়ের দিক থেকে চিনতে পারবেন?
বাবা আমি আসছি। সুরেশ সুরেশ এই লাশের থেকে জিনিসগুলো পাওয়া গেছে, যার মাধ্যমে আমরা বাড়ির ঠিকানা পেয়েছি। এর মৃত্যু শ্বাসরোধ হওয়ার ফলে হয়েছে। মৃত্যুর কারণটা আপনি জানতে পেরেছেন? এর গলায় কিছু আঙুলের চিহ্ন পাওয়া গেছে, যেটা হয়তো গলা টিপে মারার সময় হয়েছে। মুখটা পুরো থেতলে দেওয়া হয়েছে। ঠিক কোন সময় ঘটেছে কোনো আইডিয়া? এক্স্যাক্ট টাইম বলাটা তো খুবই মুশকিল, কারণ লাশটা প্রায় পচে গেছে। এই ধরুন প্রায় 48 ঘন্টা কেটে গেছে। স্যার, সুরেশও 48 ঘন্টা আগে রোতাকের জন্য রওনা দিয়েছিল। আর লাশটা পাওয়া গেল পানভ্যালে। তার মানে এটাই যে সুরেশ বেরিয়েছিল রোতাকে যাবে বলে, কিন্তু ওর যাত্রা শেষ হলো পানভ্যালে। ফরিদাবাদে সুরেশ তার স্ত্রী সবিতাকে সন্দেহ করছিল যে সবিতার অ্যাফেয়ার তার ছোটবেলার বন্ধু রাজুর সঙ্গে চলছে। আর এবার সুরেশের মৃত্যুর খবর এলো, তার লাশ পাওয়া গিয়েছিল। অন্যদিকে রাজুর বোন মঞ্জু উধাও হয়ে গিয়েছিল। এখন প্রশ্ন এটাই আসছিল যে এই দুটো কেসের কি কোনো কানেকশন আছে, নাকি এটা শুধুই কাকতালীয়। এই বোন উধাও হয়ে যাওয়াটা ওদের একটা চাল, ইন্সপেক্টর। আমি জোরের সাথে বলতে পারি আমার ছেলেকে মার্ডার ওই রাজুই করেছে। আমার বৌমা সবিতা আর ওর মা বাবা সবাই মিলে আছে। ওদের কাছেও তো গিয়েছিল আমার ছেলে। মোহনবাবু, এসব আপনার কল্পনা। দেখুন, আপনি আপনার জোয়ান ছেলেকে হারিয়েছেন। এখন আপনার মনে কি ঝড় যাচ্ছে সেটা আমি জানি, কিন্তু আমাদের কাছে প্রমাণ নেই। তাছাড়া আপনার ছেলের গাড়িটাও পাওয়া যাচ্ছে না। পুড়িয়ে ছাই করে দিয়েছে আমার ছেলের গাড়িটাকে, হয়তো নিশ্চিহ্ন করে দিয়েছে। হয়তো আমার ছেলেকে, ওরা আমার ছেলের সাথে যা করেছে, আমি বুঝিয়েছিলাম আমার ছেলেকে ছেড়ে দেব, উমাকে নতুন করে শুরু কর, কিন্তু আমার কথা শুনেনি। নিজেকে সামলান। রাকেশ স্যার। রাজু, সুরেশের বউ সবিতা আর তার বাবা মা সবাইকে ডেকে পাঠাও। ইয়েস স্যার। ओम ग्रह शांति, अंतरिक्ष शांति, आत्मा शांति, रोग दया शांति, वनस्पति शांति, त्रिदेव शांति। দাদু, মা বাবার সাথে এটা কিছুতেই করতে পারে না। যদি তোর কথাটাই সত্যি হতো রে মা। দাদু, তুমি মাকে ফিরিয়ে আনো না, আমার মায়ের কথা মনে পড়ছে। আইন তার অনুমতি দেয় না রে মা। এখন আমাদের হাতে আর কিচ্ছু নেই। জেঠু অনুমতি দিলে রোশনিকে কয়েকদিনের জন্য আমাদের ওখানে নিয়ে যাই। না সুনীল, ওর তো আবার স্কুলও আছে। কিন্তু এই ধরনের কথা আর এই পরিবেশ বাচ্চাদের ক্ষেত্রে ঠিক নয়, তাই না? জানি না, কিন্তু এটাই তো সত্যি। ওকে আজ না হোক কাল সত্যের মুখোমুখি হতেই হবে। যদি এই কথাগুলো আমি আগে জানতাম, তাহলে যে করেই হোক সুরেশদাকে আমি বোঝানোর চেষ্টা করতাম, আর ব্যাপারটা এত দূর গড়াতো না। তোমার কি মনে হয় আমি কি চেষ্টা করিনি? কিন্তু সত্যি বলতে কি, আমি স্বপ্নেও কোনোদিন এটা ভাবিনি যে সবিতা আর রাজু ওরা এইরকম কিছু করতে পারে। না স্যার, আমি সুরেশকে মারিনি। মেনে নিলাম তুমি খুন করনি। কাকে দিয়ে খুন করিয়েছ? সুপারিটা কাকে দিয়েছিলে? আমি কাউকেই সুপারি টুপারি দিইনি। একে তো আমার বোন উধাও বাড়ি থেকে, ওকে নিয়ে দুশ্চিন্তায় আছি, আর আপনি বলছেন আমি কাউকে মেরেছি? আমি ক্রিমিনাল নই স্যার। আমি আজ অব্দি কারো কোনো ক্ষতি করিনি স্যার। একটা সুন্দর সংসার ভেঙে দাওনি তুমি? এটা একদম মিথ্যে কথা স্যার। আমি আর সবিতা শুধুমাত্র ছোটবেলাকার বন্ধু, আর কিচ্ছু নই স্যার। আর যবে থেকে ও বলেছে ওদের বাড়িতে না যেতে, আমি তখনই বুঝে গেছি যে কোনো একটা গন্ডগোল নিশ্চয়ই আছে।
আর তবে থেকে আমি ওদের বাড়িতে পা অব্দি রাখিনি, আমাকে বিশ্বাস করুন। 1 নম্বরের মিথ্যাবাদী তুই। 24 ঘন্টা সময় দিলাম তোকে, সত্যি সত্যি বলে দে সুরেশকে কি করে মেরেছিস, নইলে মেরে তোর হাড় গুঁড়িয়ে দেবো আমি, বুঝেছিস? না নিয়ে স্যার, যাও। না স্যার, এমনি করবেন না স্যার। স্যার, মিরাট পুলিশ রাজুর বোন মঞ্জুর ফোনের লোকেশন ট্রেস করে ফেলেছে স্যার। লোকেশন হলো বাজারপুর। সেলফোন অন আছে? না স্যার, সুইচ অফ আছে। সবিতা দেবী, ব্যাপারটা কি? আপনার স্বামী সুরেশের মার্ডার আর আপনার প্রিয় বন্ধু রাজুর বোনের নিখোঁজ হওয়া একই দিনে আর একই সময়, ব্যাপারটা কি? ভালো বন্ধু, ও সত্যি আমার ভালো বন্ধু স্যার। অন্তত আপনি এরকম বলবেন না। আর এটা কোনো ষড়যন্ত্র নয়। আপনি কেন বারবার একই প্রশ্ন করছেন? কারণ সন্দেহের তীরগুলো একটা দিকেই নির্দেশ করছে, আপনার দিকে। আপনি কেন বারবার একই প্রশ্ন করছেন? কারণ সন্দেহের তীরগুলো একটা দিকেই নির্দেশ করছে, আপনার দিকে। তাই আমি প্রশ্নটা আরও একবার করছি, ভালো করে শুনে নিন। আপনি আর আপনার প্রিয় বন্ধু রাজু দুজনে মিলে আপনার স্বামী সুরেশকে কিভাবে মেরেছেন? আমি আমার স্বামীর খুনের ব্যাপারে কিচ্ছু জানি না। তাহলে কে জানে? আপনার বাবা মা? আর কজন জড়িয়ে এই ঘটনায়? আমি জানি না, আমি জানি না, আমি জানি না, আমি জানি না, আমি কি। নিয়ে যাও একে। আর সত্যি না বলা পর্যন্ত জিজ্ঞেস করো। নিয়ে যাও। এর বাবা মাকে ডেকে পাঠাও। ইয়েস স্যার। একটা কথা প্রথমেই জানিয়ে রাখি, যেটা বলবেন সত্যি বলবেন। আমি সত্যিই বলছি ইন্সপেক্টর, আমার মেয়ে খুব ভালো মেয়ে। এই অ্যাফেয়ার, এই খুন, এই নোংরা কাজও কখনোই করতে পারে না। তাহলে কে করতে পারে? আপনার মেয়ের বন্ধু রাজু? এটার পুরো প্ল্যানটা ওই করেছে? স্যার, আমরা তো শুধু এটুকুই বলতে পারি যে আমাদের জামাইয়ের সন্দেহ একদম ভুল ছিল। আর ও তার উপর সন্দেহ করছিল যে ওর বাচ্চার মা। মৃত সুরেশের মতোই পুলিশও সুরেশের স্ত্রী সবিতার বিশ্বাসঘাতকতার কোনো জোরালো প্রমাণ পাচ্ছিল না। আর এই বিষয়ে কোনো প্রমাণ ছিল না যে সবিতা আর রাজু মিলেই সুরেশকে খুন করেছিল। কিন্তু সুরেশের সন্দেহ, দুটো পরিবারের মধ্যে বিদ্বেষ, রাজুর বাড়িতে আসা যাওয়া, এই সব কিছু একটা ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করছিল। কিন্তু কি সেই ষড়যন্ত্র যেটা খুব কৌশল করে পর্দার আড়ালে রাখা হয়েছে? প্রথমত সুরেশের গাড়ি এখনো পাওয়া যায়নি স্যার। আর দ্বিতীয় কথা স্যার, যে রাতে সুরেশ বাড়ি ফেরেনি সেই রাতে সুরেশের বউ সবিতা আর রাজুর মধ্যে ফোনে কথাবার্তা হয়েছিল। এটা আমাদের রেকর্ডেও রয়েছে আর ওরা স্বীকারও করেছে। যদি এই খুনটা ওরা দুজনেই করে থাকে, মানতে হবে কোনো প্রমাণ ছাড়েনি। একদমই স্যার। আমি ওদের দুজনের ফোনের রেকর্ড বারবার চেক করেছি, সমস্ত নাম্বারে কথা বলেছি, কিন্তু কোনো সূত্র পাইনি স্যার। রাজুর বোন মঞ্জুর কেসটা কি হলো? স্যার, ওকেও সুরেশের গাড়ির মতো খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। একটা কথা আমি বুঝতে পারি না, যখন দুজন মানুষের মধ্যে মতের মিল হয় না, তখন একসাথে বসে আলোচনা করে ব্যাপারটাকে সহজে মিটিয়ে নেয় না কেন? আর তাতেও যদি ওই সমস্যার সমাধান না হয়, তাহলে ওই সম্পর্কটা শেষ করে নতুন জীবন শুরু করুক। কিন্তু ওরা সম্পর্কটাকে শেষ না করে একে অপরের জীবনটাকে কেন শেষ করে দিতে চায়? এই ভুলটা কেন ওরা করে? আমাদের আইন দোষীকে তো শাস্তি দিতে পারে, কিন্তু আমাদের আইন কি অপরাধীর মস্তিষ্কে ঢুকে ওই চিন্তাটাকে কি শাস্তি দিতে পারে, যেটা ওকে উস্কায়, ওকে অপরাধের দিকে ঠেলে দেয়? ওটা তখনই সম্ভব স্যার, যখন মানুষ নিজেই আইনকে সম্মান করা শিখবে। হয়তো এটা সম্ভবই না স্যার। কারেক্ট। তাহলে স্যার এফআইআর আর চার্জশিট ফাইল করি। সবিতা, রাজু আর ওর বাবা মায়ের বিরুদ্ধে চার্জশিট তৈরি করো। সুরেশ মার্ডার কেসে রাজু, সবিতা আর তার মা বাবাকে মুখ্য অভিযুক্ত করা হয়। তাদের আদালতে পেশ করা হয়, তারপর তাদের জুডিশিয়াল কাস্টডিতে পাঠানো হয়। সবিতার সন্তান খুব ছোট হওয়ায় তাকে জামিন দিয়ে দেওয়া হয়। সবিতার মায়ের শরীর অসুস্থ হওয়ার কারণে তাকেও জামিন দিয়ে দেওয়া হয়। সবিতা তার সন্তানকে নিয়ে মিরাটে তার বাপের বাড়িতে শিফট হয়ে গিয়েছিল। নিজের শ্বশুর বাড়িতে থাকা তার কাছে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছিল, যেখানে প্রতি মুহূর্তে তাকে সুরেশের হত্যাকারী মনে করা হচ্ছিল।
3434 এটা তো দাদার গাড়ি। দাদা দাদা সুরেশ দা, সুনীল, জেঠু জেঠু আমি সুরেশদাকে দেখলাম। কি পাগল হয়ে গেছিস তুই? আমার সুরেশ মরে গেছে। না জেঠু, আমি সুরেশদাকেই দেখেছি। ও ওর গাড়িতে বসে নিজেই ড্রাইভ করে গেল। দেখ সুনীল, সুরেশ চলে যাবার পর আমার শরীর এখন আর মোটেই ঠিক থাকে না। কিছু একটা হয়ে যেতে পারে। এইরকম বাজে মজা করিস না আমার সাথে, বুঝলি? দেখো, তোমার শরীরটা ঠিক নেই, আমি তোমার জন্য জল আনছি। জেঠু, আমি তোমার সাথে মজা করছি না। আমি নিজের চোখে দেখেছি ওই গাড়ি, ওই মুখ সবকিছু একই রকম। আর ওই গাড়িটা জেঠু, যে গাড়িটার এতদিন কোনো খোঁজই পাওয়া যাচ্ছিল না, সেটাকেও দেখলাম ওখানে। ওটা তোর চোখের ভুল, বুঝলি? এই নাও। দেখ বাবা সুনীল, সুরেশের মৃত্যুটা আমরা এখনো মেনে নিতে পারিনি। আমরা ওর লাশ দেখেছি আর ওর সৎকারও করেছি, আর তুই এইসব বলছিস? এরকম মজা আমরা মেনে নিতে পারবো না। এখন কেমন লাগছে? হ্যাঁ, যাও তুমি তোমার কাজ করো, আমি ঠিক আছি। হ্যালো হ্যালো, এটা কি করছিস তুই? কি হয়েছে? কি হয়েছে? তোর খুড়তুতো ভাই সুনীল তোকে দেখে নিয়েছে। এটা তুমি কি বলছো বাবা? আমি ওকে যা হোক করে বুঝিয়ে দিয়েছি, বলেছি তুই অন্য কাউকে দেখেছিস হয়তো। ও কি সেটা বিশ্বাস করেছে? বিশ্বাস করুক আর না করুক, তুই শুধু এইটুকু মনে রাখ, যদি দ্বিতীয়বার এরকম হয় না, তোর অবস্থা খারাপ আছে। সাবধানে থাকিস সুরেশ, না হলে কিন্তু অনেক বড় মূল্য দিতে হবে তোকে। পুলিশ সুরেশের খুনের পিছনে ষড়যন্ত্রের গন্ধ পেয়েছিল, কিন্তু সুরেশ তো বেঁচে ছিল। আর এই চমকপ্রদ ব্যাপারটা একটা নতুন ষড়যন্ত্র প্রকাশ্যে এনে দিয়েছিল। এখন প্রশ্নটা ছিল যে এই নতুন ষড়যন্ত্রকারীটা কে? সুরেশের নকল মৃত্যু 2 মাস পর রাজু, সবিতা আর তার পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগে চার্জশিট ফাইল হয়। রাজুর বোন মঞ্জুকে তখনও পাওয়া যায়নি। আর তখনই এক ব্যক্তি বলছিল যে সুরেশ বেঁচে আছে, তাকে কনফিউজ করারও চেষ্টা করা হয়। এখন একটা নয়, অনেকগুলো প্রশ্ন চিলের মতো উপরে ঘুরে বেড়াচ্ছে। সুরেশ যদি বেঁচে ছিল তাহলে পুলিশ কার লাশ পেয়েছিল? আর সুনীল যাকে সুরেশ ভেবেছিল, সে কি সত্যি সুরেশ ছিল?